হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, সবাই তোমরা কেমন আছো? একটু কমেন্ট করে জানাও আমার কথা শুনতে পাচ্ছ কিনা। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম। যারা আমাকে শুনতে পাচ্ছ একটু দ্রুত জানিয়ে ফেলো যে আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে সব কিছু দেখতে পাচ্ছ কিনা, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দেব। ওকে, অডিও, বিট রেট, ফ্রেম রেট, এভরিথিং ইজ ওকে। সো চলো ক্লাস শুরু করে দেই। আজকের ক্লাসে আমরা কি পড়তে যাচ্ছি একটু দেখো। আদর্শ গ্যাসের সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এগুলা মিলিয়ে কিভাবে আমরা পিভি ইজিক্যাল টু এনআরটি সূত্রের দিকে যেতে পারি এবং সেগুলা দিয়ে কিভাবে অঙ্ক আসতে পারে, কিভাবে পরীক্ষায় আমরা সব থেকে সহজে অনেক দ্রুত এবং নির্ভুলভাবে অ্যান্সার করতে পারবো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টার থেকে। কিভাবে আমরা বোর্ডে কোনো কিছু আসলে 100% অ্যান্সার করতে পারবো আর সঠিকভাবে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবো, সেটাই আজকে জানতে চলেছি। আর আমি ওভারঅল যেখান থেকে পড়াবো সব কিছুই পরেই দেবো। সো এখানে যতটুকু আমি পরেই দেব সেটার সুবিধা হবে তোমাদের বাসায়, আর ওই জিনিসটা আর কষ্ট করে একটু দেখার দরকার পড়বে না। ওই যতটুকু আমি পড়াবো ততটুকু তোমাদের অনেক বেশি সহজ লাগবে। সো তোমরা একটু কমেন্ট করে জানাও আমার কথা শুনতে পাচ্ছ কিনা, তাহলে আমি ক্লাসটা শুরু করতে পারি। একটু দ্রুত লিখে ফেলো আর তোমার ফ্রেন্ডসদেরকে ইনভাইট করে ফেলো। আমিও কিছু গ্রুপে শেয়ার করে দিচ্ছি। ওকে, তোমরা এখনো হয়তো শুনতে পাচ্ছ না আমার কথা, তোমাদের এখান থেকে কোনো কমেন্ট আসতেছে না। সো আমি একটু চেক করবো, দাঁড়াও। পেজেস, তোমরা ততক্ষণে খাতা কলম ক্যালকুলেটর সব কিছু বের করে ফেলো, যে যে যন্ত্রপাতি লাগে পড়াশোনা করতে। মহিবুদ্দিন একটা লিখেছে, অল ক্লিয়ার, স্টার্ট করেন ভাইয়া, থ্যাংক ইউ। এখন তোমাদের কমেন্টটা পেয়েছি। আচ্ছা, আমার এখানে কমেন্ট শো করতেছে না কেন? শো, ওকে, চলো ক্লাস শুরু করে দিই। সো প্রথমত টপিকগুলো লিখে নাও। আদর্শ গ্যাসের সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এই জিনিসগুলো আজকে কভার করব। এই পুরো চ্যাপ্টারের বেসিক যে টপিকগুলো সেটা 3-4টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। জেনারেলি 3 ক্লাসে শেষ হয়ে যাবে। আমরা একটা প্র্যাকটিস ক্লাসও রাখবো যেখানে আমরা অঙ্ক করব অনেক ধরনের। এই চ্যাপ্টারের মধ্যে কিছু আলোচনা করার আগে শুরুতেই আমাদের গ্যাসের বিভিন্ন প্যারামিটার বুঝতে হয়। আমাদের একটা মানুষকে যদি তুমি বিয়ে করতে যাও তাহলে কি কি দেখতে হবে? ছেলেরা দেখে যে মেয়েদের চুল বড় আছে কিনা, তারপরে স্বাস্থ্য ভালো আছে কিনা, খারাপ আছে, কেমন আছে, মেয়েটা গান গাইতে পারে কিনা, এরকম জিনিসপত্র দেখে। এই যে প্যারামিটারগুলো, গান গাইতে পারা, চুল বড় থাকা, বা রান্না করতে পারে কিনা, এই যে আবার শিক্ষিত কিনা, এরকম বিভিন্ন প্যারামিটার হইতে পারে বিয়ে করার জন্য। আবার কোনো একটা মেয়ে যদি কোনো ছেলেকে বিয়ে করতে চায়, সে মানে ফিজিক্যালি ফিট আছে কিনা, জব করে কিনা, বা বিজনেস করে কিনা, এই সমস্ত বিভিন্ন প্যারামিটার থাকতে পারে, যেটা দ্বারা বিয়ে করবে কি করবে না সেটা হয়তো সে সিদ্ধান্ত নেবে। সো গ্যাস কেমন অবস্থায় আছে, একটা পাত্রের মধ্যে কিছু গ্যাস আছে, সে কেমন অবস্থায় আছে? সে কি অনেক রেগে আছে? রেগে থাকা মানে হলো গ্যাসটা কি অনেক ছোটাছুটি করতেছে, এদিক সেদিক নড়াচড়া করতেছে, বেশি ছোটাছুটি করতেছে, নাকি শান্ত আছে? আবার গ্যাসটা কি পরিমাণ অনেক বেশি আছে, অনেক বেশি গ্যাস, আমরা কি দম নিতে পারবো না, দম আটকে যাবে? সেই বিষয়গুলো বোঝার জন্য গ্যাসেরও কিছু প্যারামিটার আছে, গ্যাসীয় প্যারামিটার বলি আমরা যেগুলাকে। গ্যাসের কি কি প্যারামিটার থাকে সেগুলো হইল চাপ, আয়তন,
তারপরে গ্যাসের মোল সংখ্যা, গ্যাসের পরিমাণ বোঝার জন্য। গ্যাসরে তো আর ওই যে আমরা যে আমাদের ফেভারিট যে প্লেসগুলো আছে, দেখা যায় বিভিন্ন মেলা বা বিভিন্ন উদ্যান, ঢাকা শহরের সরোয়ার্দী উদ্যান বা বিভিন্ন মাঠে আমরা যখন খেলতে যাই বা ঘুরতে যাই, তখন দেখা যায় আশেপাশে মানুষজন ওয়েট মাপার মেশিন নিয়ে ঘুরে, অর্থাৎ আপনার ভর মাপুন, ওজন মাপুন এরকম বলে। সো আমরা তাদের কাছ থেকে নিজেদের ওজন মাপতে পারি, কিন্তু গ্যাসরে যদি বলি যে এখন এটার উপরে ওঠেন, আপনার কাছ থেকে 10 টাকা নেব, গ্যাসরে বললাম, তারপর গ্যাস উঠবো, তারপর আমি গ্যাসের ওজন কিন্তু মাইপে দিতে পারবো না। অর্থাৎ গ্যাস যদি আমাকে 10 টাকা দিয়ে বলে আমার ভরটা মেপে দাও, তাইলে আমাদের যে ভর মাপার যন্ত্র আছে সেটার মধ্যে গ্যাসের কোনো ভর আসলে উঠবে না। সো ভর মাপার থেকে বেশি সুবিধাজনক উপায় হলো গ্যাস কতখানি আছে সেটা বোঝার জন্য এন বের করা। এই যে এখানে যেটা দেখা যাচ্ছে এন মিনস হলো মোল সংখ্যা বের করে কাজ করাটা বেটার হবে। এরপরে মোলার গ্যাস, ধ্রুবক, তারপরে তাপমাত্রা, গ্যাসের ভর, গ্যাসের বেগ, গ্যাসের মধ্যে কতখানি শক্তি আছে, এগুলাকে আমরা খুব সহজভাবে বলতে পারি গ্যাস সম্পর্কে তথ্য নেওয়ার জন্য গ্যাসীয় প্যারামিটারগুলো। এই প্যারামিটারগুলো আমাদের যখন পরীক্ষায় অঙ্ক আসবে তখন টিচাররা তোমাদের সাথে একটু দুষ্টামি করে চাপ দেবে প্যাসকেল ইউনিটে, আয়তন দেবে লিটারে, আবার আর এর মান অন্য কিছুতে দেবে, এন এর মান অন্য কিছুতে দেবে, টি এর মান ডিগ্রি সেলসিয়াসে দেবে, এভাবে প্যাচ লাগিয়ে দেবে। তোমাদের যে কোনো ধরনের সূত্রে এই পি, ভি, এন, আর, টি, এম, ভি, ডাব্লিউ এই প্রত্যেকটা প্যারামিটারকে কোনো সূত্রের মধ্যে ইউজ করার জন্য প্রথম সতর্কতা হলো সবগুলার ইউনিট একটা নির্দিষ্ট ইউনিট সিস্টেমের মধ্যে আনতে হবে। ইউনিট সিস্টেম বলতে আমি এসআই, তারপরে সিজিএস, তারপর লিটার অ্যাটমসফিয়ার ইউনিট, এই তিনটাই মোটামুটি এখানে লাগবে। সো তোমাদের চাপের একক, আয়তনের একক, মোল সংখ্যার একক, কোন সেট অফ ইউনিটে কীরকম এবং কোনটারে কি বলে সেটা খুব ভালোভাবে জানা লাগবে। সো আমি এইখানে দেখাচ্ছি, দেখানোর আগে তোমরা একটু কমেন্ট করে জানাও তো লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে বেগের একক কী হবে, ভি এর ইউনিট কী হবে, এটা আমি একটু কমেন্টে দেখতে চাই। তোমাদের একটু পারো নাকি একটু দেখো তো। বেগের একক বের করবা লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে, দেখি কেউ পারো কিনা অ্যান্সার বলতে। বেগের ইউনিট, ভ্যালোসিটির ইউনিট, যারা বাংলা বুঝতেছ না তাদের জন্য বলতেছি, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ইউনিট অফ ভ্যালোসিটি ইন লিটার অ্যাটমসফিয়ার ইউনিট। কেউ পারো কিনা একটু দেখো তো। শাকিল আসছে ক্লাসে, মিম আছে, হ্যালো মিম, কেমন আছো? মহিবুদ্দিন ক্লিয়ার ভাইয়া বলতেছে। এত লাভ রিয়াক্ট দিতেছে কে তোমাদের মধ্যে থেকে? আচ্ছা, আমরা চলে আসি। আমার এখানে কমেন্ট শো করতেছে না, এখানে কমেন্ট শো করতেছে। ওকে, কিছু একটা এরোনিয়াস কিছু একটা ঘটনা আছে। যাই হোক, তোমাদের মধ্যে কেউ বলতে পারো কিনা এটা আমি একটু দেখতে চাই, দেখো তো পারো কিনা। সিম্পল একটা প্রশ্ন করেছি, লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে বেগের একক কি আছে, পারো কিনা কেউ? আচ্ছা, এখন আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের পুরো জিনিসটাকে। প্রথমত লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে যদি আমি যাই, সেই ক্ষেত্রে আমার এই দিকে খেয়াল করতে হবে তোমার। আমি একটু দাগে দেখাচ্ছি। চাপের একক লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে এটিএম মানে অ্যাটমসফিয়ারিক ইউনিট, আর ভলিউমেরটা লিটার। তোমরা যারা দেখতেছো তারা খাতা একটু নিজের মতো করে খাতাটাকে একটু ল্যান্ডস্কেপ করে লিখে নাও, সবগুলা বেটার হবে। স্ক্রিনশট নিয়ে শুধু বসে থাইকে মানে ফোনের জায়গা নষ্ট করো না। এমনিও কিন্তু গুগল ড্রাইভে এখন ফ্রি জায়গা দেবে না তোমারে। আর এনের মানটা সবসময় মোলেই হয়, লিটার অ্যাটমসফিয়ার বলো, এসআই ইউনিট বলো, সিজিএস ইউনিট বলো। বাট প্রেশারের ইউনিট এসআই ইউনিটে চলে গেলে ওটা প্যাসকেল হয়ে যাবে। সিজিএস ইউনিটে তোমার সেই দাদুর যুগের মানুষজন যখন সিজিএস ইউনিটে মাপতো তখন ডাইন পার সেন্টিমিটার কিউব ছিল, আর ভলিউমটা সিজিএসে সেন্টিমিটার কিউব আর এসআই ইউনিটে মিটার কিউব। মোল নাম্বার সবসময় এমও এলই লিখবা। কিছু বইতে লেখা থাকে এমও এলই, না, এটা ভুল। এমও এলই হলো রাশিটার নাম। যেমন বেগ একটা রাশি, তেমন এমও এলই এটা একটা রাশির নাম, কিন্তু বেগের একক কিন্তু বেগ না, বেগের একক মিটার পার সেকেন্ড। তেমনই মোলের একক হলো এমও এল ই বলা যাবে না। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও তো। আমি যা বলতেছি কথা কি বুঝতে পারো? যারা বাংলা বুঝো না, বাদ সমস্তে হো, বুঝতে পারো কি একটু জানাও কমেন্ট করে। এই তিনটা গেল।
আর এর মান মোলার গ্যাস ধ্রুবক, এটা কি কোথা থেকে আসলো একটু পরে আমরা দেখব, বাট তোমার মুখস্থ রাখতে হবে এই তিনটা মান। লিটার অ্যাটমসফিয়ারে আর এর মান একটা একটা ধ্রুবক, এটার তিনটা ইউনিটে তিন রকমের মান পাবা। লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে 0.082, আর 8.316 হবে এসআই ইউনিটে, আর 8.316 এর সাথে 10⁷ গুণ হয়ে যাবে যদি সিজিএস ইউনিটে হয় সেটা। আচ্ছা, তাপমাত্রার একক সবসময় কেলভিন ইউজ করব আমরা। গ্যাসীয় প্যারামিটার টি সবসময় কেলভিন ইউনিটে বের করে নিতে হবে। প্রশ্নে যদি ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকে তাইলেও কেলভিনে এনিহাউ যে কোনো মূল্যে বের করে নিতে হবে। আর ভরের একক গ্রাম, সিজিএসে কেজি, সরি এসআই ইউনিটে কেজি, লিটার অ্যাটমসফিয়ার আর হইল সিজিএস ইউনিটে দুইটাই গ্রাম ভরের একক। আর তোমাদের যে প্রশ্নটা করেছিলাম লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে বেগের একক কি হবে, দেখি তো কেউ অ্যান্সার দিতে পারছে কিনা। আবারও বলতেছি, লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে বেগের একক কি, একটু বলো দেখি কেউ পারো কিনা। মিম, মহিবুদ্দিন যারা আছো ক্লাসে চেষ্টা করো যদি পারো। আসলে তুমি চেষ্টা করেও কিছু পারবা না, কারণ হইলো লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে বেগ তখন মানুষ ইউজই করতো না, অর্থাৎ এইটার কোনো বেগের কখনো প্রয়োজনই হয় না। লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে যারা একক তৈরি করেছিল, বেগের একক জোর করে বানিয়ে দেওয়া যাবে আমরা যদি চাই, শক্তির এখান থেকে নিয়ে ½ mv² করে, বাট লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে বেগের আসলে কোনো এককই ইউজ করতো না মানুষ। সো বেগের একক লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে খালি কিচ্ছু নাই। এই কারণে তোমার প্রশ্ন করতেছিলাম, এই প্রশ্নের উত্তর তুমি আসলে কোত্থেকে দিবা, নাই তো দিবা কোত্থেকে। বাট জোর করে বানানো যাবে চাইলে, বাট মানুষ ইউজ করতো না আর কি, ঠিক আছে। তুমি একটা কাল্পনিক দৈত্য চিন্তা করতে পারো, বাট ওই দৈত্যকেও মানুষ দেখে নাই কোনোদিন। এসআই ইউনিটে বেগের একক মিটার পার সেকেন্ড, সিজিএসএ সেন্টিমিটার পার সেকেন্ড। এটা কি লিখছি আমি, এটা লেখাটা ঠিক হয় নাই, যারা মিটার পার সেকেন্ড সেন্টিমিটার পার সেকেন্ড হবে আর কি। দাঁড়াও এটাকে ঠিক করে দেওয়া যাবে কি, যাবে মনে হয়, দাঁড়াও। সেন্টিমিটার পার সেকেন্ডটা হবে, সেকেন্ডের দাগটা উঠে নাই। তো সবার লেখা হয়ে গেছে আশা করি, আমি পরের চলে যাব। সবার লাস্টেরটা একটু খেয়াল করো, এটা একটু গুরুত্বপূর্ণ। সবার লাস্টে যেটা ছিল সেটা হলো আমাদের লিটার অ্যাটমসফিয়ারই হলো শক্তি বা কাজের একক, আর এসআই ইউনিটে কাজের একক আমাদের জুল, বিজ্ঞানী জুলের নাম অনুসারে। আর আর্গ হলো সিজিএস ইউনিটে, সিজিএস ইউনিটে শক্তির একক। এগুলা পড়ে যাই না কি লাভ হবে, তোমাদের সমস্ত সূত্র জানার পরেও, একটু পরে আমি যে সূত্রগুলো দেখাবো সব কিছু জানার পরেও এই এককগুলার ভুল হওয়ার কারণে অঙ্কে শূন্য পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাই এই চ্যাপ্টার পড়ার জন্য ফান্ডামেন্টাল জিনিস হলো কনভার্সন শেখা, তাই শুরুতে এই জিনিসগুলো শিখিয়ে নিচ্ছি। সো আগে সেন্টেন্স লেখার আগে এবিসিডি শিখতে হবে তো, তাই না? তোমাদের এই যে কনভার্সন দেখাচ্ছি এখন, এগুলো একটু গুরুত্বের সাথে নোট করে ফেলো। চাপের কনভার্সন হতে পারে এরকম কয়েকটা: 1 ATM = 76 সেন্টিমিটার এইচজি, অথবা 760 মিলিমিটার এইচজি প্রেশার, অথবা 1 ATM-কে বলতে পারো তুমি 101325 প্যাসকেল। আরও একটা লিখে রাখো 101.325 কিলো প্যাসকেল। সব কিন্তু 1 ATM-এর সমানই, এইটাও 1 ATM-এর সমান, এটাও সবগুলাই। এরপর আমরা 1 ATM-কে আরেকটা মজার জিনিস ব্যারোমেট্রিক প্রেশার হিসেবেও বলতে পারি। একবার বললে তোমরা আবার আকাশ থেকে পড়ো না, বার বললে আসলে তোমাদের জুস বার বা বিয়ার বার কোনো কিছুর কথা বলা হচ্ছে না, ঠিক আছে? তোমাদের কোনো তরল খাওয়ার সুবিধা দেওয়া হইতেছে না, একবার মানে হলে ব্যারোমেট্রিক প্রেশারকে বোঝানো হচ্ছে। দ্যাটস দ্য থিং। ভলিউমের জন্য 1 মিটার কিউবে 10⁻³ লিটার পানি আটবে, আর 1 সেন্টিমিটার কিউব খুব কম জায়গায় 1 মিলিলিটার পানি আটবে। 1 ডেসিমিটার কিউব হলো 1 লিটার। সো এই তিনটা দিয়ে ভলিউমের সমস্ত কনভার্সন, আয়তনের যত কনভার্সন আছে সব করতে পারবা। একসাথে দিয়ে দিলাম যেন তোমাদের সারা জীবনের মতো কাজে লাগে। এটা তোমরা ইউনিভার্সিটিতে থাকো বা 9-10-এ থাকো বা ইন্টারমিডিয়েটে পড়ো, সবসময় তোমাদের
আয়তনে যত কনভার্সন আছে এটা দিয়েই প্রায় করতে পারবে। আর এর বাইরে বোর্ডে কিছুই আসবে না, বুয়েটেও আসবে না, রুয়েট, কুয়েট, চুয়েট, সাস্ট, বোটেক্সেও আসবে না। কনভার্সন এই কয়টাই জানলেই যথেষ্ট হয়ে যাবে। লেন্থের ক্ষেত্রে একটু বেশি লাগবে। এখানে আমি কয়েকটা দেখাইছি যে অ্যাংস্টন কাকে বলে 10⁻10 টারে বলে, ন্যানোমিটার কাকে বলে 9কে বলে 10⁻6 হলো মাইক্রোমিটারকে বলতেছি। সো এই কয়টা আসলে কনভার্সন আর এবিসিডি ছিল। এই চ্যাপ্টারের এবিসিডি শেষ করলাম, এখন আমরা বাক্য রচনা করব আর কি। সো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না, সবাই তুলতে পারছো কি না একটু জানাও তো কমেন্ট করে। আমার এই পেজটাও রিলোড দিতে হবে, কমেন্ট দেখতে পাচ্ছি না। এখন পর্যন্ত কিছুই বুঝাই নাই। সো এখন থেকে চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো শুরু হবে। জেবু কেমন আছো? নেট প্রবলেমের জন্য লেট হয়ে গেল। লেট হয় নাই জেবু, আমি শুধু এবিসিডি পড়াইছি, চ্যাপ্টারের মেইন অংশটাই শুরু হবে এখন। জিহান, জিহান কেমন আছো ভাই? আচ্ছা চলো আমরা চ্যাপ্টারের মূল অংশে চলে আসি। আজকে যে চ্যাপ্টার পড়তেছি ওই চ্যাপ্টারের নামই আদর্শ গ্যাস আর তার গতিতত্ত্ব। মানে আদর্শ বললে আমরা কি বুঝি জেনারেলি, সেই প্রশ্নটার আগে উত্তর করি। চ্যাপ্টারের শুরুতে আদর্শ গ্যাস কাকে বলে? আমরা নর্মালি আদর্শ মানুষ বলতে কি বোঝাই? যে মানুষটা, মানুষের যে আদর্শ স্ট্যান্ডার্ড বৈশিষ্ট্য থাকা দরকার, তার পিছন দিয়ে তোমাদের মতো যে একটা বড় বড় লেজ থাকবে বা বড় বড় কান থাকবে আমার মতো, বা দুইটা শিং থাকবে, এটাকে মানুষ বলে না, তাই না? সো লেজ থাকা আর বড় বড় শিং থাকা এগুলাকে জেনারেলি মানুষের বৈশিষ্ট্য ধরা হচ্ছে না। তো আদর্শ মানুষ বলতে মানুষের যে জেনারেল বৈশিষ্ট্যগুলো থাকে সেটা থাকলে সেটাকে আদর্শ মানুষ বলবো। আদর্শ গ্যাস কারে বলে সেটার জন্য কিছু বৈশিষ্ট্য আছে, যে মানুষের একটা মনুষ্যত্ব থাকতে হবে, বিবেক বোধ থাকতে হবে, তাইলে পরবর্তীতে তাকে মানুষ বলা যাবে। দুইটা কান, দুইটা নাক না, দুইটা নাকের ছিদ্র, দুইটা চোখ, এগুলা থাকলে মানুষ বলা যাবে। ঠিক একই রকমভাবে আদর্শ গ্যাসের স্বীকার্য আছে কিছু। সায়েন্টিস্টরা আদর্শ আচরণকে কয়েকটা উক্তি দ্বারা, কয়েকটা সেন্টেন্সের দ্বারা আবদ্ধ করেছে, আদর্শ গ্যাসের স্বীকার্য বলে। ওই কয়টা স্বীকার্য তোমরা মুখস্থ রাখতে পারো। মুখস্থ কথাগুলো আমি এখানে এখন বলবো না। সো আমি যেটা বলবো সেটা হলো তোমাদের আদর্শ গ্যাস, সিম্পলি আদর্শ গ্যাসের সূত্র যে গ্যাস মানে সেটাকেই বলে। আদর্শ গ্যাসের স্বীকার্যগুলো ওরা মেনে চলবে, বাট সহজভাবে বলতে গেলেই যে কথাটা সবাই একটু লিখে নাও। আদর্শ গ্যাস বলে কাকে? যে সকল গ্যাস বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, আদর্শ গ্যাসের এই কয়টা সূত্র যারা মেনে চলে তারাই আসলে আদর্শ গ্যাস হিসেবে পরিচিত। ওকে, এরপরে চলে আসি বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। এখানে তিনটা কথা বলা হইলো, এইগুলা আবার কি? বয়েল করে কত মুরগির মাংস, খাসির মাংস, অনেক কিছুর মাংস আমরা খাই, কিন্তু এই বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এগুলো আবার কি সেটা একটু বুঝি চলো। বয়েলের সূত্র বয়েল বলে, বয়েল করার জন্য যদি আপনি চাপটাকে বাড়িয়ে দেন তাহলে আয়তন কমে যাবে। ব্যাপারটাকে একটু ফিল করার চেষ্টা করি আমরা। ফিল করলে এই সূত্রগুলো কখনো মুখস্থ করার দরকার পড়বে না। আমরা একটা পাত্র নিলাম, পাত্রের উপরে এই জায়গায় একটা পিস্টন আঁকবো, এই জায়গায় একটা পিস্টন আঁকলাম। পিস্টনটা চাপ দিয়ে ধরে এখানে নিচের দিকে আমরা চাপ বৃদ্ধি করতে পারি পাত্রের ভিতরে। ভিতরে কিছু গ্যাস আঁকলাম, এটা হইলো সেই অনেক গ্যাস আছে। গ্যাসকে মানুষ হিসেবে কল্পনা করো তোমরা, এগুলা মনে করো তোমরা আর তোমাদের সব ফ্রেন্ডরা আছো একটা ক্লাসরুমের ভিতরে। এই ছোট ছোট গ্যাসরে তোমরা নিজেদের হিসেবে কল্পনা করো। একটা খুব মূল্যবান একটা বই আছে, হেড ফার্স্ট ফিজিক্স, সেটার মধ্যে একটা কথা বলা হয়, যখনই পদার্থবিজ্ঞান বুঝতে চাইবা তখন নিজের সাথে তুলনা করবা। পদার্থবিজ্ঞান সব থেকে বোঝার ভালো কায়দা হলো তুমি নিজে পড়ে যাচ্ছ, তুমি নিজে চাপের মধ্যে আছো, তুমি নিজে গতিশীল আছো, এমন ফিল করবা। তাইলে পদার্থবিজ্ঞান বুঝতে এবং ভিজুয়ালাইজ করতে খুব সুবিধা হবে। সো এইখানে এই পাত্রের ভিতরে তোমরা আছো, এইভাবে চিন্তা করো। এবার যদি পিস্টনটাকে উপর থেকে চাপ দেই তাহলে কি হবে? কষ্ট লাগবে, তাই না? আয়তন কি হবে? চাপ বাড়াইলে তোমাদের আয়তনটা কমে আসবে। আর যদি আমি বলি পিস্টনটাকে ছেড়ে দিলাম, অর্থাৎ তোমাদের একটা বিশাল মাঠের মতো জায়গা দিয়ে দিলাম, তাহলে কি হবে? তোমরা অনেক বেশি আয়তন নিয়ে থাকতে পারবা। তার মানে তোমাদের গায়ে চাপ যদি বাড়িয়ে দেই
তাহলে সংকুচিত হয়ে আসবে, আয়তন কমে আসবে। আর চাপ যদি কমে দেই ছোটাছুটি করতে পারবা, অনেক দূর ঘোরাঘুরি করতে পারবা। সো এই কথাই বয়েল বলতেছে যে গ্যাসের গায়ে যদি চাপ বাড়ানো হয় আয়তন যাবে কমে, আর যদি আয়তন বাড়িয়ে দেওয়া হয়, খোলা মাঠে ছেড়ে দেওয়া হয়, তাহলে চাপ যাবে কমে। অর্থাৎ সামান্য কিছু মানুষ সারা মাঠ ভরে দৌড়াবে, মাঠের তেমন চাপ পড়বে না। কিন্তু সামান্য কিছু ছাত্রছাত্রীরা যখন স্কুল কলেজে আমরা থাকি তখন মোটামুটি কলেজ ভেঙে ফেলার মতো অবস্থা হয়ে যায়, তাই না? আর নার্সারির বাচ্চাদের তো আরও করুণ অবস্থা হয়। আমাদের কলেজের ছাত্রছাত্রীদেরই এত খারাপ অবস্থা হয় যে মানে কেউ টেবিল বাজাচ্ছে, কেউ মানে কেউ আরেকজনের মাথার মধ্যে বাজাচ্ছে কিছু একটা, আরেকজনের ব্যাগ নিয়ে টানাটানি করতেছে, কেউ চিৎকার দিচ্ছে, কেউ কোনো কাজ নাই, একটা মানুষ ঘুমিয়ে রয়েছে তার কানের মধ্যে যায় চিৎকার দিচ্ছে, এরকম ঘটনাই ঘটে, তাই না? ছোট জায়গায় থাকলে আসলে আয়তন কম হইলে চাপ বেশি হয়, এটা আমরা ফিল করতে পারতেছি। এইটাই বলতেছে বয়েল। কিন্তু কিন্তু কি কিন্তু এন এবং টি, এই যে হলুদ লাইন দুটা খেয়াল, এই লাইন দুটা একটা লাইন খেয়াল করো, এন এবং টি মানে গ্যাসের সংখ্যাটা বাড়াইলে কমাইলে এই সূত্রটা আর খাটবে না, আর তাপমাত্রা বাড়াইলে কমাইলেও খাটবে না। খেয়াল করে দেখো, এসি রুমের মধ্যে যদি তোমাদের ক্লাস নেওয়া হয় তাহলে কিন্তু এত চাপ বাড়বে না তখন, মানে গ্যাসগুলোকে যদি ঠান্ডা করে দেওয়া হয় সেই ক্ষেত্রে আবার তাদের ছোটাছুটি করার অ্যাবিলিটিটা দুর্বল হয়ে আসবে। সো বয়েলের সূত্র তখন খাটবে না যদি আমরা সংখ্যা পরিবর্তন করি। যদি দেখা যায় 10টা স্টুডেন্ট ছিল, এখন 5টা করে দিছি, তাহলে ওইভাবে আয়তনের সাথে চাপের যে সম্পর্কটা ছিল সেটা নষ্ট হয়ে যাবে, সম্পর্ক দুঃসম্পর্ক হয়ে যাবে। সো তোমরা এই কথাটা নোট ডাউন করো, ভিতরে পার্টিকেলের অ্যামাউন্ট মানে মোল সংখ্যাটা আর তাপমাত্রা চেঞ্জ করা যাবে না। কারণ এসি রুমে নিয়ে গেলে সবাই খুব শান্ত হয়ে যাবে, এমনি কথা কম বলবে, দেখা যাবে অটোমেটিকলি কিছু পরিবর্তন হবে। সো তখন কিন্তু ওই সূত্রটা খাটবে না যে আয়তন কমাই দিলে ছোট রুমে থাকলে চাপ বেশি হবে। ছোট রুমে যদি অনেক ডিপ এসি থাকে তাহলে তো কেউ আর গরম ফিল করবে না। সো ব্যাপারটা অনেকটা এরকমভাবে চিন্তা করতে পারো। এটা ছিল বয়েলের সূত্র। বয়েলের সূত্র তোমরা এখন চেষ্টা করে দেখো, ভুলতে পারবা না। আমি যে কথাগুলো বলছি এই কথা তোমার ভিতর থেকে এখন আর বের করা সম্ভব না। চার্লসের সূত্র, এই চার্লি চ্যাপলিন দেখছো কে কে বইলো চার্লসের সূত্র চলে আসছে। চার্লি চ্যাপলিনের ফ্যামিলির লোকজনের মধ্যে কেউ চার্লসের সাথে সম্পর্কিত ছিল বলে আমার জানা নাই, ঠিক আছে? চার্লস কি বলতেছে, ভি সমানুপাতিক টি হবে, মানে আয়তনটা তাপমাত্রার সমানুপাতিক হবে। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। একটা বেলুনের মধ্যে যদি আমরা এখানে অনেকগুলো ছাত্রছাত্রী আটকা থাকি একটা রুমের মধ্যে, এখন যদি এখানে তাপমাত্রা বাড়ানো হয়, একদম গ্রীষ্মকাল চলে আসে, তখন কি হবে? সব বন্ধু বান্ধবী আমাদের চাইবে কি করতে? ছড়িয়ে যেতে চাইবে, এদিক সেদিক ছড়িয়ে আয়তন বাড়াইতে চাইবে, কারণ কাছাকাছি থাকলে গরম লাগে বেশি, একজন আরেকজনের ঘামের গন্ধে খুব খারাপ অবস্থায় হয়ে যায় আমাদের, তাই না? এই জিনিসটা একটু ফিল করতে পারো কিনা একটু মনে করো। গ্রীষ্মের সময় তোমার কোনো বন্ধু বান্ধবী আশেপাশে ঘেমে তোমার কাছে আসলে আমরা কি চাই? দূরে সরে যেতে চাই। এইটাই বলতেছে চার্লস। চার্লস বলতেছে যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে আয়তন বাড়াইতে হবে। ওই গ্যাসগুলো বা আমরা একসাথে থাকতে পছন্দ করি না, তাপমাত্রা বেড়ে গেলে আমাদের সরে আসতে ইচ্ছে করে। আর যদি তাপমাত্রা কমিয়ে দেই, শীতের সময় কি করি? শীতের সময় বন্ধু বান্ধবীরা একজন আরেকজনের মানে কোনো বান্ধবীর তার আরেকটা বান্ধবীর একদম ব্ল্যাঙ্কেটের মধ্যে যদি একদম টাচ করে রাখতে পারে তাইলে ভালো হয়, এরকম ফিল করি আমরা, তাই না? শীতের দিনে মানুষজন একজন আরেকজনের কাছে চলে আসে। এইটাই বলতেছে চার্লস। চার্লসের সূত্র এটাই যে আয়তন কমে আসবে যদি তাপমাত্রাও কমানো হয়। কত সহজ ব্যাপারটা, কিন্তু এইখানেও শর্ত আছে। তুমি গ্যাসের চাপ আর বাকি দুইটা যে জিনিস রইল, আমাদের গ্যাসের পরিমাণটা যেটাকে মোল সংখ্যা দ্বারা প্রকাশ করতেছি, এবং আর মোল সংখ্যা এবং আর না পি, চাপ আর হইলো মোল সংখ্যা, এই দুইটার মধ্যে যদি তুমি চেঞ্জ করো তখন কিন্তু আর তুমি এই সূত্রটা খাটাইতে পারবে না। অর্থাৎ আয়তন কমবে তাপমাত্রা কমাইলে, আয়তন বাড়বে তাপমাত্রা বাড়াইলে, এই ঘটনাটা তখন আর ঘটবে না যদি আমরা মোল সংখ্যা আর হলো আমাদের চাপের পরিমাণটা চেঞ্জ করি। সো মনে রাখবা এখানে ঘটনা ঘটতেছে কি, পি ভি এন টি, এই চারটা জিনিসের মধ্যে দুইটার মধ্যে পরিবর্তন সূত্রগুলোতে আসতেছে, বাকি দুইটাকে কনস্ট্যান্ট করে রাখতে হচ্ছে, এছাড়া সূত্রে ফেলা যাচ্ছে না। সো এই কারণে চার্লসের সূত্র তখনই খাটবে যখন এন এবং পি হবে কনস্ট্যান্ট।
অর্থাৎ মূল সংখ্যার চাপ যখন ধ্রুব থাকবে, এই কথাটা মাথায় রাখতে হবে সবার। আচ্ছা, তোমাদের কমেন্ট একটু দেখে আসি, তারপরে আমি আবার পরের সূত্রে যাই। শবনম চলে আসছে। জিহান, ক্লাস কখন স্টার্ট হয়েছে? ক্লাস তো अभी স্টার্ট হুয়া হে মেরে দোস্ত। আচ্ছা চলো আর একটু আগাই। আমরা দুইটা সূত্র একদমই বুঝে ফেলছি এবং চেষ্টা করলে ভোলার সম্ভব না আমাদের পক্ষে। এখন লাস্টের দিকে আসো, অ্যাভোগাড্রো স্যার কি বলতেছে। অ্যাভোগাড্রো বানামটাই কঠিন লাগতেছে, বাট সূত্রটা কিন্তু কঠিন না। ওনার নামটা কঠিন, বাট সূত্রটা খুবই সহজ। সূত্রটার মধ্যে অ্যাভোগাড্রো স্যার বলতেছেন যে ভি সমানুপাতিক হবে এন। মানে এই অ্যাভোগাড্রোর সূত্র তোমাদের পড়ে মনে হবে যে তোমরা নিজেরাও অ্যাভোগাড্রো হয়ে যেতে পারতা। তোমাদের মনে হবে যে এই সূত্র কিল্লিগা বানাইতে পারলাম না। তোমরা আরেকটু আগে জন্মাইলেই, উনি যখন জন্মাইছিল তখন জন্মাইলে তোমরা এই সূত্র নিশ্চিত বানাইতে পারতা। কি বলতেছে খেয়াল করে দেখো, ভি সমানুপাতিক এন মানে আয়তন বেশি লাগবে যদি ছাত্রছাত্রীরা আমরা বেশি থাকি, একটা বড় ক্লাসরুম লাগবে। আর যদি কয়েকজন থাকি তাহলে ছোট জায়গায় থাকা যাবে। এই কথা কেরা না বুঝে। এইটাই অ্যাভোগাড্রো সূত্র বলতেছে যে ভি বেশি লাগবে যদি এন অর্থাৎ মূল সংখ্যাটা বাড়ানো হয়, আর মূল সংখ্যা কম হইলে কম আয়তনের মধ্যে এই পার্টিকেলগুলো থাকতে পারবে। অ্যাভোগাড্রোর সূত্র এতটুকু সহজ, মানে এত সহজ ব্যাপার, এটা ভোলার কোনো উপায় নাই। তোমরা মনে রাখবে অ্যাভোগাড্রোর নামটা বানামটা কঠিন, কিন্তু সূত্রটা সব থেকে সহজ সূত্র। এন বাড়লে তো আয়তন বাড়বেই, এটা তো জানা কথাই। আমি যদি 2 কেজি তেল আনতে চাই তাহলে পলিথিন বড় নিয়ে যাব না, আর যদি 1 কেজি তেল আনতে যাই তাহলে পলিথিন বা আমার যে পাত্রটা ছোট পাত্র নিলে হবে, তাই না? সো ঈদের দিনে রান্না করার সময় একটা বড় পাত্রে রান্না করব, কারণ এন বেশি, মানুষজন বেশি আছে, বেশি মানুষজন আসবে ঈদের দিন, বাসায় খাওয়া দাওয়া বেশি হবে, তখন বড় পাত্রে রান্না করব। আর যখন আমরা বাসায় থাকি নর্মালি আব্বু আম্মু আমাদের কি কম 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 রান্না করে, আমাদের সবার খাওয়ার মতো করে। তার মানে মানুষজন এন মূল সংখ্যা কম, আমাদের পাত্রটাও ছোট হয়ে যায় রান্না করার জন্য, ভি এর মানটাও কমে যায়। এই ক্ষেত্রে বাকি দুইজন মানে প্রেশার অ্যান্ড টেম্পারেচার পি অ্যান্ড টি ধ্রুব থাকতে হবে। সো তিনটা সূত্র আমরা যদি বুঝে যায় থাকি তাহলে একটু কমেন্ট করে জানাও তোমরা তোমরা কি বুঝতে পারো, বাদ সমঝতে হো? একটু কমেন্ট করে জানাও, কষ্ট করে একটু লেখো কমেন্টে যে ভাইয়া বুঝতেছি, নাহলে আমার পক্ষে বোঝা সম্ভব হয় না যে লাইফটা ডিসকানেক্ট হয়ে গেছে কিনা। একটু লেখো কষ্ট করে কমেন্টে, সামনে আগাবো তাইলে। আইমান সাহেব আসছে। আইমান, হ্যালো আইমান, কেমন আছেন স্যার আপনি? ভিপিএন ছাড়া ফেসবুক দেখতে পারবো কখন? আচ্ছা, অ্যালান ওয়ালকার, ওরে বাবা তোমার নাম তো অ্যাভোগাড্রো থেকে কঠিন না। তো তুমি এটা কি কমেন্ট করলাম? ভিপিএন দিয়ে এখনো ফেসবুক চালাতে হচ্ছে? আমি কিন্তু ভিপিএন ছাড়াই ইউজ করতে পারতেছি, তো আমার নেট মনে হয় আমাকে ছেড়ে দিয়েছে আর কি। তপু মণ্ডলকে মেনশন করা হয়েছে। তবু তুমি কোথায়? তোমারে খুঁজতেছে শবনম। আচ্ছা চলো, এই তিনটা সূত্র যদি বুঝে যায় থাকি, তিনটা সূত্রকে কম্বিনেশন করে এখন আমরা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ সূত্র, যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি, সেইটা এখন তৈরি করব। এই তিনটা সূত্রকে একসাথে কম্বাইন করে চিন্তা করে দেখো, সবার পাশে ভি আছে, কি আছে? ভি আছে। তো ভিটারে একরকম রাখো, আর ডানের জিনিসগুলো 1/p, টি আর এন, এই তিনটাকে নিয়ে একটু ভাবি। চলো দেখি কি বললাম, কথাটা আবার খেয়াল করো। হলুদ কালারটার দিকে তাকাও, সবার পাশে আছে ভি, সবার কমন মামা, রিক্সাওয়ালা মামা। ঠিক আছে? আর ডানে আছে একজনের 1/p, আর একজনের আছে টি, আর একটা আছে এন। এই তিনটাকে একবারে ম্যাথমেটিক্যালি লিখতে গেলে আমি লিখব ভি আসলে সমানুপাতিক। প্রথমে যদি বলি, এখান থেকে বলি 1/p এর সমানুপাতিক, সেটাও সত্য। টি এর সমানুপাতিক, সেটাও সত্য। এন এর সমানুপাতিক, সেটাও সত্য। তাইলে আমরা এইভাবে করে লিখতে পারি ভি সমানুপাতিক এন টি বাই পি। চলো এটা পরের পৃষ্ঠায় লিখি সুন্দর করে। তাহলে ভি সমানুপাতিক এন টি বাই পি। এইখানে আমি যদি সমানুপাতিক চিহ্নটাকে বলি যে বাবা তুমি চলে যাও, অনেক ডিস্টার্ব করছো, তোমার আমি দেখতে যাইতেছি না, তুমি এমনিও একটা কীরকম জানি ঠ্যাঙ্গা বা কি যেন মাকড়সার জালের মতো দেখতে, তুমি চলে যাও, তোমার পরিবর্তে একটা ধ্রুবক আমি এখানে বসে দিচ্ছি, তুমি সমান হয়ে যাও, সোজা হয়ে যাও, অনেক ব্যাকাতার আমি করছো, আর কইরো না এরকম, তুমি ভালো হয়ে যাও, ভদ্র হয়ে যাও। ওরে বললাম সমান চিহ্নটা
আসতে বললাম আর ওরে সরে যেতে বললাম। ওরে সরে যেতে বললে কি হয় আমরা জানি, এটার উপরে আমার অনেক বড় ভিডিও আছে। সমানুপাতিক চিহ্ন হয়ে যাবে সমান যদি একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ বা যোগ কিছু একটা করা হয়। বাট এখানে গুণ করলে মিলে গেছে, তো বিজ্ঞানীরা কষ্ট করা লাগে নাই। এইখানে যে ধ্রুবকটা দিয়ে মিলাইলো এটাকে একটু সুন্দর করে লিখি, তারপরে ধ্রুবকের পরিচয় দেই। একটা সূত্র তৈরি হয়েছে পি=NRT। এই চ্যাপ্টারের আর্দ্রতা আর এইটা শেষের ক্লাসে, প্রায় লাস্টে বা শেষের বা একটু শেষের আগের ক্লাসে আমরা আর্দ্রতা পড়ব। আর বাকি রইল এইটা। এই দুইটাই হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যত ভেরি আঁকো একদম এক গাদা ভেরির পালাইকে রাখো, কিন্তু মনে রাখো এইখান থেকেই প্রশ্ন আসবে, হয় সৃজনশীল আসবে না হয় অবজেক্টিভ আসবে। তাই এটাকে একটু ভালো করে বুঝতে হবে। এইটাকেই বলতেছে আদর্শ গ্যাসের যে ধ্রুবক আছে মোলার গ্যাস কনস্ট্যান্ট। এটা ধ্রুবক হইলো কেমনে, এটা কেমনি করে মাপলো বিজ্ঞানীরা একটু ভাইবে দেখো। আর এর মান আসলে কি আসে, PV/NT। এন এর মান 1 মোল নাও, তাপমাত্রা 1 কেলভিন নাও। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইলা, তারপরে তার আয়তনটা 1 মিটার কিউব নাও, চাপ মাপো, তাইলে বের হয়ে যাবে আর এর মান। অথবা চাপ আর আয়তন দুইটাই মাপো, দুইটার গুণফল বের করো, এটার রেজাল্ট বের করলে আর এর মান বের হয়ে যাবে। আর এর মান কেমনে বের করে, অনেকের মনে মনে প্রশ্ন আসবে যে ভাই আর এর মানটা কেমনে বের হইলো, একটু বুঝিয়ে দেন। সেই ক্ষেত্রে মাই স্টাডি ফ্রেন্ডের ইউটিউব চ্যানেলে যা একটু খুঁজো, মোলার গ্যাস ধ্রুবকের এসআই ইউনিটে কেমনে মান বের করে, সিজিএস ইউনিটে কেমনে মান বের করে, তারপরে আরেকটা কি জানে দেখাইলাম লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে কেমনে মান বের করে। 3টা পদ্ধতি একটা ভিডিওতে দেখানো আছে খুব সুন্দর করে। সো তোমরা জাস্ট মাই স্টাডি ফ্রেন্ডের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কোনো দরকার নাই, তোমরা জাস্ট একটু দেখে শিখে অন্যকে শেখাও। আমাদের লাইক সাবস্ক্রাইব এগুলার কোনো প্রয়োজন নাই, তোমাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। P=NRT এই সমীকরণের মধ্যে কোনটাকে কি বলে সেটা একটু লিখে নাও সবাই। এটা পাপ, এটাকে অনেকে পাপ লিখবে। তোমরা যারা পাপির দল আছো বুঝছো, ফাইজলামি না কইরা চাপ লেখো বুঝছো। অনেকে আবার লিখবে এটা খাসির চাপ ঠিক আছে, যারা খাসির চাপ লিখবা তারা ইংলিশে প্রেশার লেখা রাখো। আর নিচে যেটা আছে এখানে এই সূত্রের মধ্যে, এটাকে আয়তন বলতেছি আমরা, ভলিউম। আর এন হইল মোল নাম্বার, মোল সংখ্যা। টি হইল তাপমাত্রা। বাকি যেটা রয়েছে সেটাই হলো মোলার গ্যাস ধ্রুবক। আর এর বিভিন্ন মান বিভিন্ন সময় ইউজ করতে পারি। আমরা যদি তাপমাত্রা, আয়তন এবং সব কিছুকে এসআই ইউনিটে নেই, তাইলে আর এর মানও এসআই ইউনিটে বের করতে হবে। যদি সব কিছুকে লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে লেখা হয়, তাইলে সব কিছুর পরিবর্তে মানে সব কিছুকে ওই লিটার অ্যাটমসফিয়ারে নিয়েই গেছি বলে আরটাকেও লিটার অ্যাটমসফিয়ারে নিয়ে যেতে হবে। তোমরা যারা একটু লেট করে আসছো তাদের আমি একটু দেখিয়ে দিই। এই জিনিসটা আমি একটু আগেই দেখাইছি যে কোন সময় কোনটা ব্যবহার করতে হয়। আর এর মান লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে হবে 0.082। এসআই ইউনিটে তোমার প্রয়োজন হইতে পারে সব কিছু, দেখা গেলে এসআই ইউনিটে দিয়ে রাখছে, তুমি আরটা তো আর সিজিএস এটা বসাইতে যাবা না, তখন তোমার এসআই ইউনিটে আর এর মান 8.316 লিখতে হবে। আর সিজিএস ইউনিটে 8.316 ইন্টু 10⁻⁷ এটা বসাইতে হবে। অনেকেই প্রশ্ন করবে একটা, আমি এটার অ্যান্সারটা একটু দেই, শুনো ভালো করে। অনেকেই আমার প্রশ্ন করে ভাই একটা মান শিখলেই তো হয় আর এর। একটা কথা বলি, খুব ভালো করে দেখো, যে জায়গায় সবাই অন্ধ ওই জায়গায় তোমার চোখ থাকলেও চোখ বন্ধ করে থাকবা, চুপ করে, ঠিক আছে? যদি সবাই জানতে পারে তুমি অন্ধ না, তোমার চোখ টেনে উঠে ফেলবে, ঠিক আছে? সো যে জায়গায় বেশি বোকা মানুষ থাকবে ওই জায়গায় বেশি কথা বলবা না। যদি তুমি জানো কথাটা বলবা না, কারণ বোকা মানুষ তোমার কথা বুঝবে না। সো এখান থেকে আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি সেটা হইলো PV=NRT সূত্রের মধ্যে PV/NT এই 4টা জিনিসই দেখা গেল এসআই ইউনিটে চলে আসছে বা প্রশ্নে দেওয়া রয়েছে। তুমি যদি এই 4টাকে কনভার্ট করে লিটার অ্যাটমসফিয়ারে নিয়ে যেতে চাও তাহলে কষ্ট অনেক বেশি হবে। সবাই অন্ধ, তাই তুমি এই না চোখ বন্ধ করে এসআই ইউনিটের যে আর এর মানটা আছে 8.316 সেটা বসিয়ে দিবা। সো আর এর মান কখন কোনটা ব্যবহার করবা সেই প্রশ্নের উত্তরটা ভালো করে মনে রাখো। যে ইউনিটে বেশি তথ্য প্রশ্নে দেওয়া আছে, যদি প্রশ্নে
ভি টি আর আর কি আছে, পি ভি ইকুয়াল টু এন। এই চারটাই আসলে দেওয়া রয়েছে, পি ভি এন টি, এই চারটাই দেওয়া রয়েছে লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে। তখন কি তুমি আর এর মান মুখস্থ রাখো নাই বলে সব কিছুরে কনভার্ট করে সময় নষ্ট করবা? তোমাকে হয়তো বোর্ডে বা ভর্তি পরীক্ষায় এত টাইম দেবে না। সো তোমার এই তিনটা মানই মনে রাখা লাগবে। আর এর একটা মান হলো 0.082, আরেকটা হলো 8.316। অনেকে জিরো বলে না, ও বলতে পারো। আমেরিকান নতুন ট্রেন চলতেছে আমেরিকাতে, যারা থাকো তারা ও বলতে পারো, জিরো বললো না, শূন্য বললো না। সিজিএস ইউনিটে 8.316 ইন্টু 10⁻⁷ ইউজ করতে হবে। সো এবার চলো আমি একটু কমেন্ট চেক করি, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করে জানাও তো, যতটুকু বুঝাইছি বুঝো। একজন ভিপিএন-এ কথা বলতেছে। আচ্ছা, আমার এটা রিফ্রেশ করে নিই। যারা ক্লাস করতেছো পুরো লেকচারটা তুলো ভালো করে, আর তোমরা যদি ভিডিওটা শেয়ার করো তাইলে হয়তো তোমাদের এই যে স্লাইডটা আমি পড়াচ্ছি এটাও দিয়ে দেব। সাথী কেমন আছো? জেবু সমন্বয় সূত্র, কমেন্ট লেট করে যাচ্ছে। হ্যাঁ জেবু, এটা আমার মনে হচ্ছে কমেন্টগুলো একটু লেট করে আসছে। তোমরা অনেকেই কমেন্ট করে রেখেছো, আমি দেখতে পারিনি, আমার অক্ষমতা, আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। এখন দেখো কীভাবে এই সূত্রটা পি ভি ইকুয়াল টু এনআরটি থেকে তোমাকে পেঁচায়ে পেঁচায়ে জিলাপি প্যাচ মেরে বোর্ডে প্রশ্ন আসবে। দেখো চাপের দিকে খেয়াল করো। প্রথমত চাপ বের করার কয়টা উপায় থাকতে পারে? চাপ বের করার সহজ স্বাভাবিক উপায় হলো ফোর্স বাই এরিয়া। তার মানে কি, তোমাকে যদি বোর্ডে ক্রিটিক্যাল সেট আপ দেয় একটা, যে সামথিং একটা বেলুন দিয়ে দিল এরকম, এরপর বলল বেলুনের ব্যাস, এই বাস বলি নাই কিন্তু ব্যাস বলছি 10 মিটার। এরপর তোমাকে যদি বলে যে এই বেলুনের এই চতুর্দিকে সামথিং সব পার্টিকেল, প্রত্যেকটা কণা 0.1 নিউটন করে পার পার্টিকেল, প্রতি কণা কথা লিখে ফেলছি, 0.1 নিউটন করে প্রত্যেকটা কণা বেলুনের গায়ে ধাক্কা দিচ্ছে, আর ভিতরে আসতে হইল 500টা কণা। তাইলে চাপ বের করো তো। সহজ উপায় হবে, যেহেতু 0.1 করে 50টাই যায় ধাক্কা দিচ্ছে বলতেছে, তাইলে ফোর্স টোটাল বল আসলে কত? ফোর্স হইল 50 ইন্টু 0.1 নিউটন। নিউটন, সেই যে সুন্দর দেখতে বিজ্ঞানীটা, সেই বড় বড় চুল, সেই নিউটন। এইবার আর কি করবা? চাপ তো বের হইল না, বের হইলো মানে খাসির চাপ তো বের হইল না, খাসির মাংস শুধু আসছে, এখনো চাপ বানানোর জন্য গ্রিলের মধ্যে লাগে টাগে অনেক গরম টরম করতে হবে, তাই না? চলো গরম করি। এখন আমাদের চাপ বের করতে গেলে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া লাগবে। এখানে গোপনভাবে এরিয়াটা দেওয়া রয়েছে। একটা গোলাকার জিনিসের পৃষ্ঠতলে ক্ষেত্রফল কত হয়? একটু দ্রুত কমেন্ট করো না কেন তোমরা, তাড়াতাড়ি কমেন্ট করে একটু লেখো কত হয়। আমার মনে পড়তেছে না, আমি ভুলে গেছি। কেমনে মনে করব? একটা বৃত্তের ক্ষেত্রফল হয় পায়ের স্কোয়ার। একটা বৃত্ত, দুইটা বৃত্ত, তিনটা বৃত্ত, চারটা বৃত্ত এইভাবে মোড়াই দিলে তো একটা গোলাকার একটা বেলুন হবে। তাইলে 4 পায়ের স্কোয়ারই হবে পৃষ্ঠতলটার ক্ষেত্রফল। যে পৃষ্ঠে 50টা গ্যাস ধাক্কা দিচ্ছে সেটার টোটাল ক্ষেত্রফল আমি ইউজ করতেছি 4 পাই আর স্কোয়ার। আর এর মান কত? ব্যাস আছে 10, আর এর মান কত হবে? আর হবে 10/2, আমাদের কত? 5 মিটার। এই যে দেখো প্যাসকেল ইউনিটে আমি চাপ বের করে ফেলছি। তো তোমাকে প্রশ্নের মধ্যে কিছু না বলে দিলেও গোপনভাবে চাপ এরকমভাবে লুকিয়ে দেওয়া থাকতে পারে স্টেমের মধ্যে। তোমরা সবাই প্রশ্নটা একটু তুলে নাও, যারা স্ক্রিনশট নিতে যাচ্ছ নিতে পারো, কারণ এটা কিন্তু পাবা না অঙ্কটা, কারণ অঙ্কটা আমি মাত্রই বানাইলাম। সো এটা যে সমস্ত অঙ্ক মাত্রই বানাচ্ছি এগুলো বোর্ডে আসার মতো অঙ্ক এবং বুয়েটে আসার মতো অঙ্ক। মনে রাখবা, বুয়েট এবং বোর্ডে সবসময় চেষ্টা করা হয় একটু আনকমন কিন্তু বেসিক থেকে কোশ্চেনটা দেওয়ার চেষ্টা করে। আনকমন হইলেই আমাদের মনে হয় যে খুব কঠিন আইসা পড়ছে, খুব কষ্ট হয়ে যাবে, বাট জিনিসটা তা না। চাপ বের করার আরেকটা উপায় হইতে পারে W/ΔV। এটা আবার কেমন কথা বললাম একটু দেখো, একটু আঁকো আমার সাথে।
একটু ড্র করার চেষ্টা করো। একটা পাত্র আছে এরকম সামথিং, পাত্রটার মধ্যে উপরে একটা পিস্টন লাগিয়ে দিই। পাত্রটার ভিতরে কিছু গ্যাস আছে, যেগুলা করছে কি গ্যাসগুলো এই পিস্টনটাকে ধাক্কা দিয়ে বলতেছে, পিস্টন তুমি বাবা উপরে যাও, আমাদের জায়গা হইতেছে না নিচে, আমাদের জায়গার দরকার। আমরা যেমন গরমের দিনে জানলা খুলে দেই, তেমনই গ্যাস কুইলা বলতেছে তুমি ডিস্টার্ব করো না পিস্টন, তুমি একটু উপরে চলে যাও। দ্যাট মিন্স পিস্টনটা গ্যাসের দ্বারা প্রযুক্ত চাপ এর কারণে, চাপের কারণে পিস্টনটা একটু উপরে উঠে গেছে। পিস্টনটা উপরে উঠে যাওয়াতে আয়তন কিছু বেড়ে গেল না। কতটুকু আয়তন বাড়লো? এই যে এইটুকু আয়তন বাড়লো, এই যে দেখো দেখো, আমি আবার একটু ভালো করে দেখাই। এইটুকু আয়তন বেড়ে গেছে, এই যে এইটুকু আয়তন। এইটুকু আয়তনের পরিবর্তনকে আমরা ডেল্টা ভি যদি লিখি, তাইলে একটু ভাইবা দেখো তো কাজ কতখানি হলো। যদি একটা নির্দিষ্ট পরিমাণ চাপ পি দ্বারা এই ঘটনা ঘটে, একটা পি চাপ দিয়ে টেনে ওইখানে নেওয়া হয়েছে, তাইলে চাপ ইন্টু ডেল্টা ভি যদি করো তাইলে কাজ বের হয়ে যাবে। কেন আমি বলি, ডাব্লিউ ওয়ার্ক ইজ ইকাল টু এফ ইন্টু এক্স বলতে পারো। এইটুকু যদি আমি এক্স বলি, ওকে, এফ এক্স বলতে পারো, তাই না? পি ডেল্টা ভিও আসলে এফ এক্সই। কেমনে দেখো, পি মানে এফ বাই এ, আর ডেল্টা ভি মানে আয়তন। আয়তন মানে কি? এরিয়া ইন্টু এক্স। এ দাও, কাটাকাটি করে মোকাবেলা করে দাও, এফ এক্স হয়ে গেল। তার মানে ডেল্টা ইন্টু পিভি আসলে সমচাপ প্রক্রিয়ায় কাজের সূত্র। যদি প্রেশারটা উপরের দিকে পি থাকে, এই যে আমি আবার দেখাইতেছি, ভালো করে দেখো, এই যে পি, এই পিটা যদি কনস্ট্যান্ট থাকে, তাইলে কাজের সূত্র হইল ডাব্লিউ ইজ ইকাল টু পি ডেল্টা ভি। এইখান থেকে চাপ বের করা যায় যদি কাজের পরিমাণ দেওয়া থাকে এবং আয়তনের পরিবর্তনটা দেওয়া থাকে। তার মানে তোমরা সবাই একটু ভালো করে লিখে নাও, যদি আয়তনের পরিবর্তন ডেল্টা ভি 2 মিটার কিউব হয়, মানে গ্যাস কিছু একটা চাপে, কত চাপ বলে নাই তোমারে, কিছু একটা চাপে আয়তন বাড়িয়ে ফেলছে নিজের 2 মিটার কিউব, এতে কাজ হয়েছে 4 জুল। তোমরা এইখান থেকেও চাপ বের করতে পারবা। এটা কিন্তু খুব রহস্যময় মনে হইতে পারে, পরীক্ষায় প্রশ্ন আসলে এখান থেকে চাপ আর কেউ বের করতে পারে না। মানে পরীক্ষা খারাপ হয়, তারপরেও যায় দেখা যায় আব্বু আম্মুর সাথে গিয়ে দোকানে যায় খাসির চাপ, মুরগির চাপ কিছু একটা খেয়ে আসে, কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারে না, কারণ খুব বেসিক থেকে প্রশ্নটা করা হইতেছে। একটু খেয়াল করে দেখো, ডাব্লিউ আছে, ডেল্টা ভিও আছে, ভাগ করে দিলেই চাপ বের হয়ে যাবে। চাপকে এইভাবেও বের করা যায়, সমচাপীয় প্রক্রিয়ায় চাপ বের করার জন্য এইটাও একটা সূত্র। আমার কি করতে হবে? 4কে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দুগুণে 4 প্যাসকেল অ্যান্সার আসবে, শেষ। অত্যন্ত ম্যাজিক্যাল জিনিস, কিন্তু আমরা বোর্ডে প্রশ্ন আসলে বুঝি না। চাপ নিয়ে কথা বললাম, পিভি ইজিক্যাল টু এনআরটি। তোমরা কি সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও কমেন্ট করে, আমি একটু কমেন্টটা চেক করি। তোমরা যদি কিছু না বুঝো তাহলে আর বেশি দূর আগাবো না। সাথী বলছে বুঝতে পারতেছি। চিত্রা বিশ্বাস, চিত্রা কেমন আছো? চিত্রা নামটা তো সুন্দর। নিশিতা কোথায়? নিশিতা কেমন আছো? আচ্ছা, তোমরা এখানে আছো, স্টুডেন্টটা দেখতেওছো, সমস্যা নাই। ওকে, চলো খেয়াল করে দেখো, ভুলে যায় না পিভি ইজিক্যাল টু এনআরটির পি নিয়ে কত ধরনের অঙ্ক পেঁচিয়ে আসতে পারে, সেটার উপরে তোমাদের পিএইচডি করাই দিলাম। পি এই সমস্তভাবে অনেক স্টাইলে তোমাকে দিতে পারে চাপটা। সো এরপরে ভি নিয়ে কথা বলি। ভি কিভাবে বের করতে পারি? আয়তন বের করা, যে ছোটোবেলার সূত্রগুলো শিখছিলা ওগুলা দিয়ে বের করতে পারবা। তোমার দৈর্ঘ্য, তোমার প্রস্থ, তোমার উচ্চতা, এই সমস্ত মাপবা, আয়তন বের হয়ে যাবে। আর যদি সিলিন্ডারের মতো হয়, থাক দেখো আমি একে দেখাচ্ছি, সিলিন্ডারের মতো যদি হয়, এরকম যদি হয়, তাইলে কি করবা? তাইলে এটার ব্যাসার্ধটা লাগবে, এটার উচ্চতাটা লাগবে, ফিতা দিয়ে মাপবা, ঠিক আছে? আমি যোগ করতেছিলাম, তোমাকে টিচার দিয়ে দিবে ব্যাস বা ব্যাসার্ধ কিছু, উচ্চতাও দিয়ে দিবে। তারপর পায়ের স্কোয়ার এইচ করলেই তুমি পেয়ে যাবা এই পুরো জিনিসটার আয়তন।
তার মানে গ্যাসগুলো যদি এরকম একটা সিলিন্ডারিক্যাল পাত্রে থাকে তাইলে ভি এর মান বের করার জন্য এই সূত্র ব্যবহার করতে হবে। যদি একটা বাক্সের মতো পাত্রের মধ্যে গ্যাসকে আটকানো হয়, তোমরা বললা গ্যাস তোমার আর আজকে বাসায় যায় কি লাভ, আমার বাসায় থাকো, তোমার তখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো দ্বারা গুণ করে আয়তন বের করতে হবে। আর যদি গ্যাসকে এরকম রসগোল্লার মধ্যে আটকানো হয়, যদি গ্যাসকে এরকম রসগোল্লার মধ্যে আটকানো হয়, দ্যাট মিন্স একটা গোলকের মধ্যে থাকে, তখন তার আয়তনের সূত্র হইল এই যে এটা, ও সরি আমি উল্টা দেখাইতেছিলাম, এইটা হবে এই যে এটা। আবার একটু ঠিক করে দেই, যদি সিলিন্ডারিক্যাল হয় তাহলে এরকম এই সূত্র ইউজ করা পায়ের স্কোয়ার এইচ, যদি গোলাকার হয় গোলকের মতো একটা বেলুনের মধ্যে গ্যাস থাকে তাইলে তার আয়তনের সূত্র হইল 4/3 পায়ার কিউব। আর যদি বক্সের মতো হয় দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে দিয়ে আয়তন বের করতে পারবো আমরা। তাইলে আমরা আয়তনের উপরে বস হয়ে গেলাম, আয়তনও বের করতে পারবো। যদি আমার চেহারার মতো বা তোমার বডির মতো বা শাহরুখ খান সালমান খানের মতো বডি থাকে, তখন আয়তন কেমনে বের করবা? তখন তোমরা পারবা না বের করতে আয়তন, কারণ ইরেগুলার শেপের আয়তনের সূত্র মুখস্থ করো নাই তোমরা। তখন তোমাদের দুইটা উপায় থাকবে, একটা উপায় হইল ভলিউম ইন্টিগ্রেশন করতে হবে, অথবা ভলিউম ইন্টিগ্রেশনকে সিম্পল সেটা করা শিখতে হবে, যেটা আমার ইন্টিগ্রেশন কোর্স আছে একটা, ওটার মধ্যে কীভাবে কোনো কিছু আয়তন ইন্টিগ্রেশন করে বের করা যায়। ক্ষেত্রফল না, কিন্তু কোনো লাইনের দৈর্ঘ্য কেমনে বের করে, কোনো ক্ষেত্রফল কেমনে ইন্টিগ্রেশন, তোমরা যে লেভেলের ইন্টিগ্রেশন জানো সেইটা দিয়ে কিভাবে আয়তন বের করা যায় আমার মতো একটা মানুষের, সেই জিনিসটা শেখানো আছে আমাদের মাই স্টাডি ফ্রেন্ডের ইন্টিগ্রেশন কোর্সে। তোমরা যারা এখন এমএসএ প্লাস মেম্বারশিপ জয়েন করো নাই তারা ওই কোর্সটা পাচ্ছে না, তো তোমরা দ্রুত এমএসএ প্লাসে দিয়ে অনেক বড় স্কলারশিপের অফার আছে, ওইটার মধ্যে দ্রুত জয়েন করে ফেলো। ওইখানে তোমরা এমএসএ প্লাসে অনেক বেশি কিছু শিখতে পারবা, যেটা তুমি আমেরিকাতে অথবা এই বাংলাদেশের বাইরের কোথাও ভর্তি হইলে পড়তে পারতা। ওই লেভেলের এডুকেশন তোমরা এমএসএ প্লাসে পাবা, যেটা তো যারা এখনো এমএসএ প্লাসে অ্যাডমিশন টেস্ট দেও নাই, কমেন্ট করে লিঙ্ক নিয়ে নিতে, অথবা আমার স্টাডি ফ্রেন্ড পেজে গিয়েও দেখতে পারবা, এই সব কিছু আছে। এন আর আর বের করার জন্য এই কয়টা উপায় আছে। আমি আসলে এন বের করার এই প্রত্যেকটা উপায় আলাদা আলাদাভাবে দেখাইতে চাচ্ছি, কিন্তু এখন আসলে তোমরা বোর হয়ে গেছো, অনেক সময় ধরে ক্লাস নিচ্ছি, এখন আর দেখাবো না। এন বের করার এই সবগুলা প্রক্রিয়া আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, আজকে আর কথা বলতে ইচ্ছা করতেছে না, ছেড়ে দেই তোমাদের। এন বের করা, পিভি ইজিক্যাল টু এনআরটি, তাই না? এন বের করার, পি বের করা, ভি বের করার উপায় দেখলাম। এন বের করা যায় কোনো কিছুর ভর দেওয়া থাকলে সেটাকে তার আণবিক ভর দিয়ে ভাগ করলে এন বের হবে। যদি কণার সংখ্যা দেওয়া থাকে সেটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করলে এন বের হবে। আয়তন দেওয়া থাকলে এসটিপিতে, এটা কিন্তু এসটিপির জন্য সূত্র, তোমরা যা সূত্রটা আজকে লিখে নাও, আমি নেক্সট দিন তোমাদের এটার প্রয়োগ দেখাবো নেক্সট ক্লাসে। এসটিপিতে তুমি যে কোনো আয়তন থাকলে ওই গ্যাসটার আয়তনটাকে লিটারে থাকা অবস্থায় 22.414 দিয়ে ভাগ করলে মোল সংখ্যা বের করতে পারবা। আর যদি এসএটিপি মানে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশারে যদি থাকে, তখন তুমি ভিকে 24.789 দ্বারা ভাগ করলে এন পাবা। আর মোলারিটিতে ঘনমাত্রা কে আয়তন দ্বারা গুণ করলেও তুমি এন এর মান বের করতে পারবা। তার মানে প্রশ্নে এন এর মান এত রকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে তোমাকে দেবে, এবং এই পিভি ইজিক্যাল টু এনআরটি সূত্র দ্বারা কোনো কিছু করতে গেলে এন বের করার জন্য তোমার এইখানে আইসা উকি ঝুঁকি মারতে হবে, এবং এখান থেকে এন এর মানটা খুঁজে বের করে নিয়ে তোমার অঙ্ক সলভ করতে হবে। এই এন এর মানগুলো দিয়ে তুমি মোটামুটি 2 থেকে 300 রকমের অঙ্ক বানাইতে পারবা, এবং 2 থেকে 300 রকমের অঙ্ক তোমার পরীক্ষায় বোর্ডে অথবা অ্যাডমিশন টেস্টে আসবে, মানে যে কোনো একটা আসবে, 2 থেকে 300 রকমের মধ্যে একটা আসবে। কিন্তু তোমাকে আমি এত সহজ করে এত সুন্দর করে গুছিয়ে পড়াই দিচ্ছি যেন তুমি জাস্ট এই পাতাটার মধ্যে যা আছে সেটা মাথায় রাখলেই পিভি ইজিক্যাল টু এনআরটি দিয়ে যত ধরনের অঙ্ক হওয়া সম্ভব সবই সলভ করতে পারবা। ইউ আর দ্য জিনিয়াস, মানে তোমাকে থামানোর মতো কারো সামর্থ্য নাই। কোনো প্রশ্ন যেই করবে, প্রশ্ন যেভাবে পেঁচাবে সব এই সূত্রের মধ্যেই কাভার হয়ে যাবে।
আর এর মানটা কি হইতে পারে, ওই যে বলছিলাম 8.316 জুল পার মোল পার কেলভিন, এটা হলো তোমরা ব্র্যাকেট দিয়ে লিখে নিতে পারো, এটা হলো এসআই ইউনিটে আর এটা হলো লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে। আর 8.316 ইন্টু 10⁻⁷ সামথিং 7 মনে হয়, একটু আগে আমরা দেখছিলাম এইখানে, হ্যাঁ 10⁻⁷, এটা হলো সিজিএস ইউনিটে আর এর মান। সো এই তো এটা সিজিএসটা বেশি আসে না, এই কারণে আমি এখানে লিখি নাই, ওই দুইটাই মুখস্থ রাখো। সিজিএসে কোনো দিন আইসা পড়লে 10⁻⁷, 7 কেমনে মনে রাখবা, 7 মনে রাখা খুব সহজ, 7 পাকে বাঁধা সিরিয়াল দেখে তোমার আব্বু আম্মুরা, ঠিক আছে, মনে থাকবে 10⁻⁷। সো দ্যাটস ইট, আমি আর আগাবো না, বেশি পড়ালে তোমাদের মাথা গরম হয়ে যাবে, ধৈর্য থাকবে না অনলাইনে। ঠিক আছে, সবাইকে খোদা হাফেজ। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমি অ্যান্সার করবো এখনই, তো একটু প্রশ্ন করতে পারো। গটিট, চিত্রা বলেছে গটিট। তোমরা মাই স্টাডি ফ্রেন্ডের স্টুডেন্টরা হলো বাংলাদেশের সব থেকে স্মার্ট ছাত্রছাত্রীরা, সো তোমরা বুঝবা না তাহলে কে বুঝবে। সো ইস্তিয়াক আহমেদ বলতেছে জি ভাইয়া ভালো, জি ভাইয়া ভালো, ওকে থ্যাংক ইউ সবাইকে কমেন্ট করার জন্য। তোমাদের যেহেতু কোনো প্রশ্ন নাই তাহলে আজকের মতো এখানেই টাটা বাই বাই, খোদা হাফেজ, ভালো থেকো সবাই, হ্যাঁ বাই।